গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত। আজ একাদশ এবং শেষ পর্ব। পুরনো ঢাকার এইখানে, হ্যাঁ, এই তো তার খালার বাড়ি। কত এসেছেন। তবু যেন আমিনা বাড়িটাকে চিনতে পারছেন না। কি করেই বা চিনবেন? কখনো তো লোহার গেট এমন করে বন্ধ দেখেননি। লোহার গেটে বিরাট তালা ঝুলছে। কোথায় গেছেন তার খালাম্মা কিংবা তার খালাতো ভাইয়েরা? স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা যেন অকুল সমুদ্রে পড়লেন। আর তো সময়ও বেশি নেই। ২০-২৫ মিনিটের মধ্যে কারফিউ শুরু হয়ে যাচ্ছে। ফিরোজকে ছেড়ে দিয়ে কি ভুলটা যে হয়ে গেল, এবং সেজন্য সম্পূর্ণ দায়ী আমিনা। এখানে সংকীর্ণ গলিতে গাড়ি ঢোকালে বেরুতে অসুবিধা হতে পারে বিবেচনা করে বড় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এটুকু পথ সামান্যই ফিরোজ তাদের এগিয়ে দিতে চেয়েছিলেন। চলুন ভাবি, আপনাদের পৌঁছে দেই। না ভাই, কিচ্ছু দরকার নেই, এটুকু আমরা দিব্যি পৌঁছে যেতে পারব। পারলে কাল সকাল একবার খোঁজ নেবেন। সুদীপ্তদের বড় সুটকেসটা হাতে নিয়ে ফিরোজ তাদের সাথে পা বাড়িয়েছিলেন। মীনাক্ষীও বেরিয়ে এসেছিলেন গাড়ি থেকে। বেশ তো, এটুকু পথ হেঁটে গিয়ে আমরা একেবারে তাদের পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমিনা এই ব্যবস্থায় কিছুতেই রাজি হলেন না। এই তো সামান্য দুপা গিয়ে ৭ নম্বর বাড়ি। অকারণে আর কষ্ট করতে দেব না আপনাদের। সুটকেসটা আপনি ওকে দিন। বলেই অবলীলাক্রমে একটা ব্যাগ তিনি কাঁধে ঝুলিয়ে অন্যটা বাঁ হাতে নিয়ে ডান হাতে এলাকে ধরে পথ চলা শুরু করলেন। অতঃপর স্ত্রীকে অনুসরণ করা ছাড়া আর গত্যন্তর কি? তার একটা হাত বেলা ধরেই ছিল, অন্য হাতে ফিরোজের কাছ থেকে সুটকেসটা তিনি নিয়ে নিলেন এবং খুব একটা মলিন হাসি হেসে বিদায় নিলেন বন্ধুর কাছ থেকে। আমিনা বলে দিলেন, কাল কিন্তু ভাবিকে নিয়ে আসবেন। এই সামনে ৭ নম্বর বাড়ি। আসব। হয়তো ফিরোজ আসবেন, কিন্তু সে তো সেই আগামীকাল ৯টার আগে নয়। তারা এমনই বেকুবের মতো কাজ করেছেন যে ফিরোজের বাড়ির নম্বরটাও নেননি। তালা ঝোলানো লোহার গেটের সামনে স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা তখন কি ভাবছিলেন? না, কিছুই ভাবেননি। অত ভেবে কাজ করা মেয়েদের অভ্যাস নয়। তিনি সোজাসুজি স্বামীকে বললেন, এখন কি করবে করো, আমি তো আর ভাবতে পারছি না। কেন পারবে না শুনি? সেই দুপুর থেকেই তো খালার বাড়ি করছিলে। ঠেলাটা সামলাও এবার। কিন্তু ঠেলাই যদি সামলাবেন, তাহলে আর স্ত্রীলোক হতে গেলেন কেন? এতক্ষণ তো বেশ প্রবল পরাক্রম দেখানো হচ্ছিল। এখন যে বেকায়দায় পড়েছেন অমনি অবলা সেজে বসলেন। কি করবে করো, আমি তো আর পারি নে। হ্যাঁ, আমরা সব পারি। পুরুষ যখন হয়েছি, তোমরা দয়া করে কেবলই তালগোল পাকাবে আর আমরা খুলব। সেই জন্যই তো আছি আমরা। সুদীপ্ত পাশের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। বেশ কয়েকবার জোরে জোরে কড়া নাড়ার পর ভেতর থেকে একটা নারী কণ্ঠের সাড়া পাওয়া গেল। কে? কাকে চান? আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা বিপদে পড়েছি, একটু খুলবেন? আপনারা কারা? বাড়িতে কোনো পুরুষ নেই। তাহলে আপনার কাছেই না হয় দুটো কথা শুধিয়ে নিতাম, একটু যদি খুলতেন। আপনারা কেমন ধারা ভদ্রলোক? বলছি বাড়িতে পুরুষ নেই, তাও কপাট খুলতে বলেন, তাও আবার এই কারফিউ আওয়ারে। না দেখুন, মানে আমার সঙ্গে স্ত্রী আছেন আমার। আমিনার দিকে তাকিয়ে, এই তুমি একটু কথা বলো না। খুব আস্তে আস্তে বিড়বিড় করে আমিনা বললেন, আমি কি বলবো, তোমারই বুদ্ধির দৌড় একটু দেখা যাক না। কিন্তু স্বামীকে এই কথা তিনি শোনালেও বুঝতে তার কোনোই অসুবিধে ছিল না। এই অবস্থায় তার এখন এগোনো কর্তব্য। সত্যিই তো, কারফিউ আওয়ারে কোনো স্ত্রীলোক কোনো পুরুষকে বাড়ির দরজা খুলে দেবে, এটা ভাবা যায়? কথাটা শুনতেই তো কেমন। আমিনা একটু এগিয়ে বললেন, আমরা ভাই হঠাৎ বড় বিপদে পড়ে গেছি, একটু যদি খুলতেন। একটুখানি খুলল, কপাট নয়, জানালা। জানালার ফাঁক দিয়ে মহিলা আমিনার সঙ্গে কয়েকটি কথা বললেন। আমিনা তার খালার কথা শুধালেন। পাশের বাড়িতে থাকতেন, অতএব কোথায় গেছেন সেটা যদি জানা যেত। কিন্তু জানা গেলেই বা কী লাভ?
তারা তো ভাই বুড়িগঙ্গার ওপারে সেই জিঞ্জিরায় চলে গেছেন। কালই গেছেন নাকি? না না, কাল যেতে পারেনি, আজ সকালে গেলেন। আমরা কত নিষেধ করলাম, সবাই মিলে আসুন একসঙ্গে থাকি, কপালে যা আছে তার তো আর রদ হবে না, কিন্তু কে শোনে ভাই। আমরা তাহলে কি মুশকিলে পড়লাম বলুন তো। এখন তার ফিরতেও পারিনি, বাসা থেকে বেরিয়ে কি ভুলটাই করলাম। কোথায় বাসা ছিল আপনাদের? আর বলবেন না ভাই, নীলক্ষেতে থাকতাম আমরা, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কে রে বুলা? বলতে বলতে একজন প্রৌঢ়া এসে দাঁড়িয়েছিলেন ঘরের মধ্যে। বুলা মুখের কাছে আঙুল এনে সংকেতে আমিনাকে চুপ থাকতে বললেন এবং প্রৌঢ়াকে যা বলার তা নিজেই বললেন, খুব চাপা স্বর। কিছু তার শোনা গেল, কিছু শোনা গেল না। অবশেষে বুলা নামক মেয়েটি তাদেরকে একটু অপেক্ষা করতে বলে প্রৌঢ়াকে নিয়ে ভেতরে চলে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন এবং বুলা নিজেই কপাট খুলে তাদের ভেতরে নিয়ে বসালেন। ঘরে একখানা টেবিল এবং কয়েকখানা কাঠের চেয়ার ছিল, সেখানে তাদের বসতে দিয়ে বললেন, একটা কথা, কেউ এসে কড়া নাড়লে দরজা খুলে দেবেন না, কিংবা কোনো প্রকারে সাড়া দেবেন না যেন। আমিনা শুধু সম্মতিসূচক মাথা নাড়লেন। বুলা আবার যথারীতি ঘরে খিল তুলে দিয়ে ভেতরে চলে গেলেন। হ্যাঁ, মাত্র এইটুকুর জন্যই এখন খোদার কাছে মনে মনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুদীপ্ত। আমিনা কিন্তু খোদার অবিচারকে স্মরণ করলেন। এত বিপদের পরেও ভাগ্যের এই পরিহাস। কাল কত করে বললাম, চলো খালার ওখানে যাই, কাল এলে তো এই বিপদটা হতো না, দিব্যি খালাদের সঙ্গে জিঞ্জিরায় চলে যেতে পারতাম, কেমন নিরাপদে থাকতাম। কিন্তু নিরাপদ আশ্রয় খোদা আমার কপালে লেখেনি। এখন কি সারা রাত এখানে ছেলে মেয়ে নিয়ে বসে কাটাতে হবে? ইতিমধ্যেই বেলা তার আব্বার কাছে আবেদন জানিয়েছে, আব্বু কি খাবো? সত্যি তো, কি খাওয়ানো যায় ছেলে মেয়েদের? সঙ্গে বিস্কুট ও গুঁড়ো দুধের টিন আছে, কিন্তু পানি? বাংলাদেশে পানি চাইলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু সে চাওয়ার ভার তো আমিনাকে দিতে হয়। আমিনাকে বলবে নাকি ভেতর থেকে একটু পানি চেয়ে আনতে? না, সে সাহস সুদীপ্তর হল না। নিজের জন্যে চাইলে আমিনা কিছু বলবে না, চেষ্টা করে হয়তো জোগাড় করে এনে দেবে, কিন্তু মেয়ের দরকারে উঠতে বললে দেবে ধমক। মেয়েকে এই দুঃসময়ে ধমক খেতে দেওয়ার চাইতে একটু সোহাগ দেয়া উত্তম বই কি। সুদীপ্ত মেয়েকে সোহাগ দিয়ে ভোলাতে চাইলেন। একটু কষ্ট করে থাকো মামুনি, একটুখানি। মায়ের কাছে একটা চেয়ারে বসেছিল অনন্ত। ছেলে মানুষ হলেও এখন কিছু একটা বলা উচিত বলে তার মনে হলো। ছি ছোট আপা, যেখানে সেখানে খেতে হয় না। আমরা তো খাচ্ছি নে, তোমার বড় আপাও খাচ্ছে না। ছোট বোনকে অনন্তর সান্ত্বনা দেওয়ার ভঙ্গিটা অন্য সময় হলে হাসি জাগত। একটু কৌতুকের সঙ্গে বাবা মা উভয়ে সেটা উপভোগ করতেন, কিন্তু এখন উভয়েরই মনের গভীরে কোনো জমাট তুষার যেন গলতে শুরু করেছিল এবং তা অশ্রু হয়ে বেরোতে চাইলে উভয়ই ছেলে মেয়েদের সামনে প্রখর সতর্কতায় তাকে গোপন করলেন। অনন্ত তার মায়ের কাছে, আব্বার কাছে বেলা। মাঝখানে বেচারা এলাটা কারোর সঙ্গ পায় না। সে একবার তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, একবার বাপের কাছে। বাপের কাছে এলা শুধায়, এখানে এলে কেন আব্বু? নানিরা কই? নানি অর্থাৎ আমিনার খালার বাড়ি ইতিপূর্বে একাধিকবার এলা এসেছে, এলা তাই চেনে বাড়িটা। সে বাড়ি বন্ধ থাকলে চলো ফিরে যাই, তা না, এখানে কেন? সুদীপ্ত এক হাতে কোলের বেলাকে জড়িয়েছিল, আরেক হাতে এলাকে কাছে টেনে নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার নানিরা একটু বাইরে গেছেন আম্মু, ফিরে এলেই আমরা তোমার নানি বাড়ি যাব, কেমন? সেটা ছোট্ট একখানি বাইরের বসার ঘর। পূব দক্ষিণে দুটি জানলা এবং দুটি দরজা। পশ্চিম দিকের দরজা দিয়ে অন্দরমহলে যাওয়া যায়, পূব দিকেরটা রাস্তায় বেরুবার। উত্তর দেয়াল সংলগ্ন একটি টেবিল এবং খানচারেক কাঠের চেয়ার। তাতেই ঘরের অর্ধেক জায়গা জুড়ে ফেলেছে। এই ঘরে তাদের রাত্রিবাস করতে হবে? হয়তো হবে, নিশ্চয়ই হবে। সেজন্যে মনের শঙ্কা লাগছে নাকি?
এর চেয়েও ছোট ঘরে মানুষ বাস করে না? তবে ইতিমধ্যেই তারা যে ঘেমে উঠেছেন। মার্চের শেষ সপ্তাহের গরম, তদুপরি সারা দুপুর প্রায় পথে পথে কেটেছে। ছেলে মেয়েদের মুখগুলো কেমন শুকনো আর করুণ দেখাচ্ছে। সুদীপ্তর বুকের মধ্যে একটি আহাধ্বনির হাহাকার খেলে গেল। কি যে ভয়াবহ রাত্রি সামনে আসছে! আল্লাহকে ডাকলেন সুদীপ্ত। কিন্তু আমিনা তখনও ভাবছেন, কাল যদি আসতাম। কথা তো শুনবেন না, বন্ধুর বাড়ি যাবেন। কেমন দিব্যি আজ ঢাকার বাইরে গ্রামের খোলামেলা জায়গায় ছেলেমেয়েরা ঘুরে বেড়াত। খালা কি তাকে ফেলে যেতে পারতেন? আমিনার ধারণা জিঞ্জিরাতে গিয়ে খালারা বেঁচে গেছেন এবং পরম সুখে আছেন। সুখে ছিলেন, কিন্তু ওই একটা দিন। পরদিনই সেখানে পাকিস্তানিরা তাদের কারবার শুরু করেছিল। সেটা তাদের নীলক্ষেতের চেয়ে কম কিছু ছিল না। কিন্তু তাতে এখন কি? ভবিষ্যৎকে তো মানুষ দেখতে পায় না। যদি পেত, অন্তত আমিনা যদি সেই ভবিষ্যতের কিঞ্চিত কল্পনাও করতে পারতেন, তাহলেও এতবার জিঞ্জিরার কথা এখন স্মরণ করতেন না। একদিন তো আমিনাকে স্মরণ করতে হয়েছিল। জিঞ্জিরাতে যে যাওয়া হয়নি, সেটা আল্লাহর অপার কৃপা। আল্লাহর কৃপাতেই তারা বেঁচেছেন। তার খালারা কেউ বাঁচেননি। সারা জিঞ্জিরা কয়েক ঘন্টার মধ্যেই শ্মশান হয়ে গিয়েছিল। 1 ঘণ্টা পর প্রায় 5টার দিকে সেই বুলা নামের মহিলাটি আবার এসেছিলেন। 4টে থেকে কারফিউ শুরু হয়ে গেছে। এই অবস্থায় আপনাদের যেতে বলতেও পারিনি। আবার থাকবেন যে তারও অসুবিধা বিস্তর। সুদীপ্ত বললেন, আমাদের অসুবিধা কি বলছেন? আপনাদের যে অসুবিধা করছে সেটাই তো ভাবতে লজ্জা পাচ্ছি। কিন্তু কি আর করবেন বলুন? ইচ্ছে করে তার করেননি। তবে কথা কি জানেন, আমরা কেউ এখন আর নিজের ইচ্ছা অনিচ্ছার উপর চলছি না। অবস্থা আমাদের চালাচ্ছে। বাহ, ভদ্রমহিলা ভারী সুন্দর বলেছেন তো। নিঃসন্দেহে খুব বুদ্ধিমতী মহিলা, বাঁচা গেল। সুদীপ্ত মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মহিলার যে বুদ্ধি আছে, এটা তাদের অনুকূলে না গিয়েই পারে না। বিপক্ষে গেলে এতক্ষণ এখানে প্রবেশাধিকারই মিলত না। আমিনা তাদের আলোচনায় যোগ না দিয়ে কাজের কথা তুললেন। বোন, একটু গরম পানি দিতে পারেন? শুধু খানিকটা গরম পানি, সামান্য গরম হলেই চলবে। কেন? বাচ্চাদের একটু দুধ খাওয়াতাম। তাহলে পারিনি। আমিনা একটু বোকা বনে গেলেন, এবং সুদীপ্ত। এখানে কি যে তারা বলবেন? পুনর্বার গরম জলের অনুরোধ শোভনীয় হবে কিনা, কেননা ওটা যে না হলেই নয়, বাচ্চাদের তো খাওয়াতেই হবে, তারা ভাবছিলেন। এমন সময় বুলা বেরিয়ে গেলেন। আমিনা স্বামীর মুখের দিকে তাকালেন। সুদীপ্ত তাকিয়েছিলেন স্ত্রীর মুখের দিকে। দুজনেই দুজনকে নীরবে প্রশ্ন করলেন, ব্যাপারটা হলো কি? ব্যাপার কিছুই হয়নি। 8 ঘণ্টা পর বুলা একটা বড় কেতলিতে দুধ আর রেকাবিতে ডজনখানেক বিস্কুট নিয়ে এলেন। এইসবের মধ্যে আবার কিছু আবিষ্কার করতে যাবেন না যেন। ছোট ছেলেদের যেমন জাত নেই, তেমন তাদের বিশেষ কোনো ঘরও নেই। খিদে পেলে তাদের খাবার অধিকার আছে, তা সে যে ঘরেই হোক। খিদের সময় ও থিওরিতে আমরাও বিশ্বাসী, আমিনা বললেন। সেজন্যই আপনাদেরকে মেরে ফেলা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে এইসব কথা আপনারা দেশের যুবকদের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছেন। দেশের সর্বনাশ ডাকছেন আপনারা। এবার সুদীপ্ত বললেন, কিন্তু আপনি তো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও কম কথা জানেন না দেখছি। আপনাদের কাছ থেকেই শেখা। বিশ্ববিদ্যালয়ে এককালে পড়েছি তো। এককালে মানে কোন কালে, কোন সাবজেক্টে? আমাদের বিশ্ববিদ্যালয়ে নাকি? প্রশ্ন সুদীপ্তর মনে একরাশ থাকলেও কোনোটাই তিনি তুললেন না, কোনোটারই উত্তর চাইলেন না। তিনি চুপচাপ দেখে গেলেন বুলা ও আমিনা আলাপ করতে করতে বাচ্চাদের খাওয়াচ্ছে। যতটা পারো শুধু দুধ খেয়ে থাকতে হবে বাচ্চারা, তোমাদের খালার ঘরে আর কিছু নেই। ভাত? এলা প্রশ্ন করে বসল। প্রবল দুঃখের মধ্যেও একটু হাসতে হলো সকলকে, এবং সুদীপ্ত শুধুই একটু হাসলেন। আমিনা বললেন, দেখলেন, ইংরেজির অধ্যাপকের মেয়ে হলে হবে কি, একেবারে খাঁটি বাঙালি। খালা হতে চান, ডাল ভাত খাওয়ান। বুলা এই সময় মুখের কাছে আঙুল এনে যেন আমিনাকে সাবধান করে দিলেন, দিদি আস্তে,
কথা যেন বাইরে শোনা না যায়। সুদীপ্ত যেন অনেক দূর থেকে মহিলা দুজনকে দেখছিলেন। শাশ্বত বঙ্গজননী। একজন খাওয়াচ্ছেন এলাকে, একজন বেলাকে। অনন্ত নিজেই খাচ্ছে, কিন্তু বসেছে বুলার কাছে। বুলাই তাকে কাছে বসিয়েছেন। না, বাঙালি মরবে না। এত প্রীতি মমতার মৃত্যু হয় না। কিন্তু শুধুই তুমি প্রীতি মমতা দেখলে, ঈর্ষা কলহ দেখনি, আর প্রকাণ্ড পরশ্রী কাতরতা? হ্যাঁ, তাও তো ঠিক ঈর্ষা কলহ, বিশেষ করে পরশ্রী কাতরতা এবং ক্ষুদ্রতা। সুদীপ্তকে কে যেন কানে ধরে কেবলই বাঙালি চরিত্রের দীনতা ও তুচ্ছতাগুলিকে দেখিয়ে নিয়ে বেড়াল অনেকক্ষণ। ততক্ষণে বুলা চলে গেছেন। কিন্তু অতীতের দীনতা সংকুল ঈর্ষাকুটিল গলিপথ পরিক্রমণ যেন সুদীপ্তর ফুরাচ্ছে না। কিন্তু তিনি কি বুলার প্রতি অবিচার করছেন না? বুলাকে কেন্দ্র করে তোমার মনে এই ধরনের চিন্তার উদয় হওয়া অন্যায় সুদীপ্ত, খুবই অন্যায়। অন্যায় বই কি? গতকাল থেকে বাঙালি বাঙালিকে কম সাহায্য করেছে? ফিরোজের চাচারা সংখ্যায় কজন? বোধহয় শতকরা একজন হতে পারে। এবং তারা হয়তো দুর্ভাগ্যক্রমে ওই একের কবলেই পড়েছিলেন। তার জন্য সমগ্র জাতিকে অপবাদ সইতে হবে? এক মির্জাফরের জন্য সমগ্র বাঙালিকে যুগে যুগে অপবাদ সইতে হচ্ছে না? ননসেন্স। মির্জাফর আবার বাঙালি কবে ছিলেন? ওই যে মিরপুর মোহাম্মদে অবাঙালিরা আছে না, ওরা তো প্রায় পাইকারি হারে আজ পশ্চিম পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলার দুর্দশা ঘটাচ্ছে। সেজন্য ইতিহাসের কাঠগড়ায় আসামি হতে হবে বাঙালি জাতিকে? না, তা হবে কেন? এবং এও ঠিক যে ওই জন্য সকল অবাঙালিকেই বেঈমান বিশ্বাসঘাতক বলারও কোনো যুক্তি নেই। তার মাও তো অবাঙালি ছিলেন। ভারত ছেড়ে আসার 6 মাসের মধ্যেই তিনি জান্নাতবাসিনী হলেন। ওই শোকটা সুদীপ্তর ভুলতে অনেক সময় লেগেছিল। সুফিয়ার শোক ভুলতে না পেরে মা সবসময় কেমন যেন হয়ে থাকতেন। সেই শোকেই তো মারা পড়লেন এত তাড়াতাড়ি। বড় ভাই বদলি হয়ে গেছেন রাজশাহীতে, সেখানে কেমন আছেন কে জানে। এখনও তো কোনো খারাপ খবর পাওয়া যায়নি। তবে সবচেয়ে নিরাপদে আছেন ছোট ভাই প্রদীপ্ত হাসান। প্রদীপ্ত ভারত থেকে আসেনি, ভালো করেছে। অথচ এই কদিন আগেও নকশালপন্থীদের খবরে সুদীপ্তর মনে হয়েছিল প্রদীপ্ত এখানে চলে এলে ওইসব হাঙ্গামা থেকে বাঁচত। কি জানি কখন কি দুর্বিপাকে পড়তে হয়। হিংসার রাজনীতিতে ভারত এখন কলুষিত। এখন ওখান থেকে সরে আসাই তো ভালো। কিন্তু কেন যে প্রদীপ্তটা আসে না, সুদীপ্ত ভাবতেন সামান্য কদিন আগেও। কিন্তু এখন সুদীপ্তর আজ মনে হচ্ছে নকশালপন্থীরা পাকিস্তানিদের তুলনায় ফেরেশতা। বুলা যাওয়ার সময় পূব দিকের জানলাটি বন্ধ করে দিয়ে গেছেন। অযৌক্তিক কিছু করেননি। পথের দিকের জানলা খুলে রাখা যায় না। এখন একটি কেবল দক্ষিণের জানালা খোলা, তাতে বাতাসের সমাগম বিশেষ হচ্ছে না। ঘরে সুতীব্র গরম। ছেলে মেয়েদের গরম সহ্য করার অভ্যাস নেই, তারা কষ্ট পাচ্ছে খুব, কিন্তু সেই পরিমাণে জ্বালাচ্ছে না। ছেলেরাও যেন একরকম করে টের পেয়ে গেছে এই অবস্থায় কান্নার ফলে ঘোরতর বিপদ হতে পারে। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঠাঁই বসে থাকতে থাকতেই এলো সন্ধ্যা। তাতে অবস্থার পরিবর্তন কেবল এইটুকু হলো যে ঘরের স্বল্প শক্তি সম্পন্ন বিজলি বাতির আলো আরো স্পষ্ট ও তীক্ষ্ণ হল। দিনের ভীরুতা কেটে সে যেন রজনীর স্বচ্ছন্দচারিণী নায়িকা হয়ে উঠল। দেয়ালের একটি কালো দাগে দৃষ্টি নিবদ্ধ করে সুদীপ্ত সেটাকে একটি বাঘের মুখাবয়ব দান করতে চেষ্টা করলেন। দুরন্ত বাঘের প্রবল প্রাণকে আর বিপুল অরণ্যকে সেই মুহূর্তে মনে মনে তিনি প্রার্থনা করছিলেন। কিন্তু আমিনার অসুবিধা হচ্ছিল চরম। নিভৃত আত্মসংলাপ, ধ্যান, কল্পনা এইসবের কোনোটাতেই অভ্যস্ত নন তিনি। কাজে ও কথায় সময় কাটানো তার অভ্যাস, আর অভ্যাস আছে সামান্য তাস খেলার। এমনি করে বসে থাকা স্বামীর সম্মুখে হলেও তার পক্ষে অত্যন্ত কঠিন কর্ম। বুলাও যে আসে না ছাই, তিনি কি ভেতরে যেতে পারেন না? কিন্তু বুলা ডাকলেন না যে।
শুধু ডাকলেন না তাই নয়, যাবার সময় মেয়ে বলে গেলেন, আচ্ছা দিদি, আপনারা এখন বসুন, আমি খানিক পরে আসছি। এরপর এমনি বসে না থেকে উপায় আছে? বসেই আছেন তারা, কিন্তু ছেলেমেয়েরা ইতিমধ্যেই অবস্থাটাকে যেন সহজ করে নিয়েছে, আর পকেট থেকে রুমাল নিয়ে তিনজনে কি একটা খেলা শুরু করে দিয়েছে তারা। কিন্তু বুলার ব্যাপারটা কি? এমনি করে বসিয়ে রাখবে নাকি? বাড়িতে এক জায়গা না দাও সেটা বুঝি, জায়গা দেবার পর এমনি ঠাঁই বসিয়ে রাখাটা কি ধরনের কাণ্ড, কি ধরনের রসিকতা? হ্যাঁ, রসিকতাই, তবু রসিকতাও নয়। এখন কি রসিকতার সময়? অন্য সময় হলে রসিকতা করা যেত। পাশের বাড়ির মাসিমার জামাইকে শ্রীমতী বুলাকি ছেড়ে কথা কইতেন, ভগিনীপতি হওয়ার ঠেলা টের পাইয়ে দিতেন পদে পদে। জমিলা খালাও বুলাকে তো খালা ডাকেন, অতএব আমিনা তো সম্পর্কে দিদিই হবেন। অতএব সুদীপ্ত, বুলার রাজ্যে তোমার দশাটা কি হতে পারত ভেবে দেখো। কিন্তু সেই দশা সৃষ্টির সময় বুলার কোথায়? দুদণ্ড কথা বলার সময়ও বুলার ছিল না। দেশের এই দুঃসময়ে এখন কি একটি মুহূর্ত বাজে কাজে ব্যয় করার সময় আছে? অবশ্যই সময় ও কথার বাজে খরচকে পুরো মাত্রায় পাপ মনে করার মতো পিউরিটান বুলা নন। মার্ক্সবাদ লেনিনবাদের দীক্ষা নেয়ার পরও এখনও তাই গল্প কবিতা পড়ার এবং আড্ডা দেওয়ার জন্য সময়ের অভাব তার হয় না। কিন্তু সে কথা শান্তির সময়ে চলে। এখন জরুরি অবস্থায় সব কথা অচল। এখন শুধু ওই কথাটা সত্যি, ওই যে মোক্ষম কথাটা বুলা শুনিয়েছেন। আমরা কেউ এখন নিজের ইচ্ছা অনিচ্ছার উপর চলছি না, অবস্থা আমাদের চালাচ্ছে। তবু অবস্থাকে আয়ত্তে আনার জন্যই তো চলছে যত দুর্মর সাধনা। তাই সময় নেই, কিংকর্তব্য বিমূঢ়তা কাটিয়ে এখনই তো রুখে দাঁড়ানোর সময়। কিন্তু বুলার কোনো পরিচয় যে সুদীপ্তর জানা নেই। 7টা বাজতেই বুলা ভাত তরকারি নিয়ে হাজির হলেন। স্নেহ মমতাময়ী একজন বঙ্গললনা। অধ্যাপক সাহেবকে একটু কষ্ট করতে হবে, এই অসময়ে 4টে খেয়ে নিতে হবে। খেয়ে নিতে আর কষ্ট কি, আনন্দের সাথেই খাবো। আনন্দ আপনার কাছে খুব সস্তা মনে হচ্ছে, আমি কিন্তু সত্যি আপনাদের কষ্ট দিয়ে খাবো। এই দেখুন, তরকারি কিছুই নেই। তবু খেতে কোনো কষ্ট হলো না সুদীপ্তর। ডাল আর সামান্য বেগুনের সাথে মাগুর মাছের এক টুকরো। কিন্তু টুকরো এত ছোট করা সম্ভব? আঙুল কেটে যায়নি? না, কাটেনি, তবে কাটতে পারত, এবং কাটলেও কিছু করার ছিল না বুলার। বুলার তো দোষ নেই, সেই 25 তারিখের সকালে কেনা হয়েছিল 10টা মাগুর। আজকে 28 না, বেশি দিন হয়নি, এবং মাগুরগুলো বেশ বড় সাইজেরই ছিল। কিন্তু কাল থেকে খাচ্ছে কত লোক? সুদীপ্ত সেটা জানেন না। বাইরে যে ঘরটাতে তারা আছেন, সেখান থেকে এ বাড়িতে মানুষের সংখ্যাটিকে নির্ণয় করা যাবে না। কোনো শব্দ নেই, অথচ বাটির অভ্যন্তরে এখন বাস করছেন 33 জন। গতকাল এসেছিলেন 18 জন, তার মধ্যে 12 জন আজ চলে গেছেন, এবং এসেছেন তার দ্বিগুণ 24 জন, আর বুলারা 3 জন। তার উপর সুদীপ্তরা 5 জন। এই সুদীপ্তদের নিয়ে যত সমস্যা হয়েছে বুলার। সমস্যা হয়েছে বাচ্চা 3টিকে নিয়ে। তাদের জন্য দুধ চাই, তা গুঁড়ো দুধের টিন প্রায় ভর্তিই আছে, কিন্তু চিনি আছে অতি সামান্য। দুবেলা কম করে হলেও অমন 30-40 কাপ চা হচ্ছে, তাতে কত চিনি লাগে? বাচ্চাদের চিনি না হলে চলে? তাছাড়া অমন দুধের ছেলেরা, দুধের সঙ্গে পাকা কলা দিতে না পারলে বড়দের কখনো তৃপ্তি হয়? ছেলে মেয়েদের সামনে শুধু দুধ এনে ধরতে বুলার খারাপ লেগেছিল, কিন্তু এলা তাকে বাঁচিয়েছে। এলা ভাত খেতে চেয়েছে। বুলা শুনেছেন, এলা যেন বলেছে, অত কি দরকার মাসি, শুধু ডাল ভাত দাও না, আমরা ডাল ভাত খেয়েই থাকব। কোনো মতে ডাল ভাত খেয়ে এখন বাঁচলে হয়, এবং বাঁচতে হবেই। আর বাঁচতে হলে মরতেও হবে। মরতে যারা শেখেনি তারা বাঁচতেও শেখেনি। বাঙালি এখন মরতে শিখেছে, অতএব তাকে মেরে নিঃশেষ করে দেবার ক্ষমতা এখন পৃথিবীতে কারো নেই। জানবে,
মৃত্যুকে ভয় করে যারা মৃত্যুকে এড়াতে চায় তারাই মরে। দলপতি তাদের দলের ছেলেদেরকে বোঝাচ্ছিলেন কথাগুলো। সকলেই জওয়ান ছেলে, কেউ ছাত্র, কেউ পুলিশ, কেউ ইপিআরের লোক। 25শে মার্চের ভয়াবহ রাত্রির নারকীয় কাণ্ডের মধ্যে যারা কোনো মতে পালিয়ে বেঁচেছে, এরা তাদের মধ্যে না। এরা বুলাদিকে চেনেন না। বুলাদির কর্মক্ষেত্রের সঙ্গে এদের যোগ বিশেষ ছিল না। বুলা যে একটি গোপন বিপ্লবী সংস্থার সদস্য, সে কথা জানেন এক দলপতি জামাল আহমেদ স্বয়ং, আর কেউ না। অবশ্যই জামাল আহমেদের রাজনৈতিক মত বুলাদির নয়। একজন ন্যাশনালিস্ট হলে অন্যজন কমিউনিস্ট। জামাল আহমেদ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বুলাদির যোগ পূর্ব বাংলার বেআইনি গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে। বিপ্লবে বিশ্বাসী জামাল সাহেবও এককালে কমিউনিস্টদের সঙ্গে ওঠা বসা করেছেন অনেক। কমিউনিস্ট পার্টির কাজও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এসে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে। জাতীয়তাবাদের চর্চা দেশে কিছুদিন চলতেই হবে, তারপর আপনি সমাজতন্ত্রবাদের চাকা ঘুরতে শুরু করবে। জামাল সাহেবের এই মতের বিরোধিতা করে বুলা যুক্তি দেন, সারা বিশ্বে জাতীয়তাবাদ যখন মুমূর্ষু দশায় উপনীত, তখন আমরা তারই চর্চা শুরু করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। চরম লাঞ্ছনা আর দারিদ্র হবে দেশের মানুষের ভাগ্যলিপি। কিন্তু দেশটা তো আগে আমাদের হোক, তারপর এসব তর্কে উঠাবেন। এখন যখন দেশের এক বিপুল জনগোষ্ঠী কেবল ধর্মের নামে পশ্চিমাদের ঔপনিবেশিক শাসনকে স্বাগত জানাচ্ছে, তখন চিত্তের মোহমুক্তির জন্য জাতীয়তাবাদী হচ্ছে একমাত্র দাওয়াই। এই ধরনের বিতর্ক জামাল আহমেদের সঙ্গে বুলাদির অনেক হয়েছে, কিন্তু সেসব অন্য দিনের কথা। নানা মতবাদ দেশের মধ্যে থাকবেই, একে অন্যের মতবাদ সম্পর্কে সহিষ্ণু হবে এবং জনগণের সমর্থন যেদিকে যাবে সেই পক্ষই আখেরে জয়ী হবে। কিন্তু এও তো গণতন্ত্রেরই কথা, আর গণতন্ত্র ছাড়া শেষাবধি মানুষের পথই বার কই। একটা আছে লাঠির যুক্তি। সভ্যতার দাবি উপেক্ষা করে একটা পক্ষ যখনই স্বেচ্ছাচারী হল, অন্য পক্ষের তখনই লাঠি ধরা ছাড়া পথ থাকে না। আজ বাঙালির সেই লাঠি ধরার দিন এসে গেছে। এইখানেই বুলাদি আর জামাল সাহেব এক। 25শে মার্চের পর বাংলাদেশের দল এখন দুটো। এক, সর্বপ্রকার অসম্মান শিরোধার্য করে যারা এখনও পাকিস্তানের মোহকে চিত্তে পুষে রেখে পাঞ্জাবিদের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। 2, বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন যারা দেখতে চায়। জামাল সাহেব এবং বুলাদি দুজনেই একমত যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা যারা একমত, তাদের এখন সম্মিলিতভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া দরকার। মতাদর্শের পার্থক্য যা আছে সে নিয়ে বোঝাপড়া হবে দেশ স্বাধীন হওয়ার পর। তাই বুলাদি এখন জামাল সাহেবের সহায়ক। বুলাদি গোপন কমিউনিস্ট পার্টির একজন অসাধারণ কর্মী। ঢাকা শহরের অনেকেই তাকে চেনে না, আবার যারা চেনার তারা ঠিকই চেনে। বাইরে তিনি একজন নিরপরাধিনী শিক্ষয়িত্রী, অত্যন্ত সংযত শোভন ব্যবহার, কারো সাথে পাঁচে নেই, বোরখা পরে বাইরে বের হন। বাইরে তিনি জামাতে ইসলামের সমর্থক। মেয়েদের মধ্যে জামাতে ইসলামের পুস্তিকা ইত্যাদি বিতরণের জন্য রাশি রাশি বান্ডিল তার কাছে আসে। তিনি সেগুলো আগুনে পুড়িয়ে বুড়ো মায়ের জন্য দুধ গরম করেন। সরকারি মহলের কোনো সন্দেহ এই বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষে না, এবং সেই সুবিধাটুকুর পুরো সদ্ব্যবহার করেন পাকিস্তান সরকারের সন্দেহভাজন বাঙালি দেশকর্মীগণ। জামাল সাহেব গতকাল থেকে সেই সুবিধাটুকু না পেলে অনেকখানি বেকায়দায় পড়তেন বইকি। কাল থেকে তিনি পুলিশ, ইপিআর আর ছাত্রদের যতজনকে পেরেছেন ঢাকা শহরের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রেখেছেন, আর সুযোগ বুঝে পার করে দিচ্ছেন মফস্বলের বিভিন্ন এলাকায়। সেখানে এদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করতে হবে। হ্যাঁ, সরাসরি যুদ্ধই করতে হবে। যুদ্ধের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা যখন তারা বোঝে না, তখন আর উপায় কি? সুদীপ্তরা আসার মাত্র 10 মিনিট আগে জামাল সাহেব এসেছেন এই বাড়িতে। তার আগেই 1-2 করে 23 জনকে পাঠিয়েছেন। সে এক অদ্ভুত কৌশল। একটা কোড নম্বর শিখিয়ে পাঠিয়ে দেওয়া হয়, সেই নম্বর বললে জায়গা মেলে বাড়িতে। কিন্তু সুদীপ্তরা তো কোনো কোড নম্বর নিয়ে আসেননি। তদুপরি এসেছেন জামাল সাহেবের আগমনের প্রায় পরে পরেই।
কে জানে জামাল সাহেবের পেছনে পেছনে কোনো গুপ্তচর এলো কিনা। কিন্তু সঙ্গে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এইভাবে কোনো গুপ্তচর আসে নাকি? কি জানি বাবা, দেশের যা অবস্থা কিছুই তো বলা যায় না। বিশেষ করে জামাল সাহেব এই তো এলেন। এইসব ভাবনা থেকেই তো বাইরের এই অন্ধকূপে বসিয়ে রাখা হয়েছে সস্ত্রীক সুদীপ্তকে। কিন্তু বুলার মনে সন্দেহ বিশেষ ছিল না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তো বহুজনেরই চেনার কথা। নিজেকে সেই অধ্যাপক বলে পরিচয় দিতে যাবে, এমন গবেঠলে গোয়েন্দাগিরি করা যায় না। তবে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ছিলেন ওই বাড়িতে। আড়াল থেকে সুদীপ্তকে তারা দেখল এবং চিনতে পারল না। তাহলেও বুলা তাদের সন্দেহ করলেন না। বিশ্ববিদ্যালয়ে তো এককালে তিনিও পড়তেন পদার্থবিদ্যা নিয়ে। কিন্তু কলা বিভাগের কজন শিক্ষককে তিনি চিনতেন। ছাত্র দুজনেরও একজন ভূগোলে, একজন রসায়নে। ইংরেজির অধ্যাপককে না চেনা তো খুবই সম্ভব। তার যুক্তি কেউ অস্বীকার করতে পারল না। কিন্তু অস্বীকার না করলেও তো কথা থাকে। এতগুলো যে লোক এখানে আছে তাদের সম্পর্কে সরকারি মনোভাবটা কি? এরা সবাই সরকারি দৃষ্টিতে প্রচণ্ড দেশদ্রোহী না? পেলে সকলকে সার করে দাঁড় করিয়ে দিয়ে গুলি করে মারবে। তাই এদের সম্পর্কে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে বইকি। সহসা এদের মধ্যে কোনো অচেনা ভদ্রলোককে নিয়ে যাওয়া ঠিক হবে না। তা বটে, তবু কি কারফিউয়ের সময় কাউকে পথে বের করে দেয়া যায়? বিশেষ করে পাশের বাড়ির জমিলা খালাদের জামাই। কথাটা সত্য হওয়া খুবই সম্ভব। তার এক বোনের জামাই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, জমিলা খালা প্রায়ই বলতেন। তবে পরিচয় হয়নি। তার কারণ, যে 3 মাস হল বুলারা এ বাড়িতে এসেছেন, সেই 3 মাসের মধ্যে আমিনা মাত্র 2 বার এসেছিলেন তার খালার বাড়ি, এবং একবার ছিলেন মাত্র ঘণ্টাখানেক। সেবার খালাদের নতুন প্রতিবেশীর সঙ্গে আলাপের সময় ছিল না। দ্বিতীয়বার স্বামী সন্তান সহ একটা পুরো দিন আমিনা এখানে কাটিয়ে গেছেন। কিন্তু সেদিন আবার বুলারা গিয়েছিলেন মানিকগঞ্জে দেশের বাড়িতে। অতএব তারা বুলাদের অপরিচিতই থেকে গেছেন। কিন্তু সুদীপ্ত যে খোদ জামাল সাহেবেরই পরিচিত ব্যক্তি, সেটা জানা গেল বেশ দেরিতে। ভদ্রলোকদের যখন এ বাড়িতে থাকতেই দিতে হবে, তখন একটু বাজিয়েই দেখা যাক। জামাল সাহেব ভেবেছিলেন, কিন্তু এ কি? এ যে সেই ফিরোজের বন্ধু, সেই নির্ভেজাল অধ্যাপকটি যে। কিন্তু অধ্যাপক সাহেব জামাল সাহেবকে চিনলেন না। কারণ পাজামা চাপকান পরিহিত ও নকল গুম্ফ শ্বশ্রুশোভিত জামাল আহমদকে সুদীপ্ত কেবল কোরায়েশি নামেই জানতেন। অবশ্যই কোরায়েশি জামাল সাহেবের পৈতৃক পদবী, কিন্তু নিজে কখনো তিনি নামের পরে কোরায়েশি লেখেন না। তবে ছদ্মবেশ নিলে জামাল সাহেব বন্ধু মহলে পারভেজ কোরায়েশি হয়ে যান। কিন্তু জামাল সাহেবকে দেখে পারভেজ কোরায়েশিকে কল্পনা করা ঝানু গোয়েন্দার পক্ষেও ছিল অতি কঠিন কর্ম। ইচ্ছে করেই জামাল সাহেব সুদীপ্তর কাছে তার পারভেজ কোরায়েশি পরিচয়টিকে গোপন রাখলেন এবং আলাপ শুরু করলেন নীলক্ষেত এলাকার এক ভদ্রলোকের প্রসঙ্গ তুলে। সুদীপ্ত বিস্মিত হলেন। তাকে চেনেন নাকি? কিন্তু তিনি ভাগ্যবান, আগেই দেশে চলে গেছেন। তিনি যাননি, তাকে পাঠানো হয়েছিল। এইরকম একটা অবস্থা যে আসছে, সেটা কিছু আগেই জামাল সাহেবরা আঁচ করেছিলেন। সেই জন্য বিভিন্ন জেলায় কর্মসূচি স্থির করে লোক পাঠানো হচ্ছিল। মনে হচ্ছে আর কোনো পথ না পেয়ে ওরা এবার গায়ের জোর দিয়ে বাঙালিকে পদানত করতে চাইবে। যদি তাই হয়, তার যথোচিত উত্তর এবার দিতে হবে। জোর যার মুল্লুক তার। ঠিক আছে, বাঙালির জোরটাই এবার তবে দেখো। বাঙালি গায়ের জোরের চেয়ে মনের মায়া মমতাগুলোকেই এতকাল বেশি মূল্য দিয়ে এসেছে। তার ফলে যদি তাকে মার খেয়েই যেতে হয় চিরদিন, না, সেটা মেনে নেওয়া যায় না। মার এতকাল কাউকে দিইনি বলে কোনো কালেই দেব না। আমরা প্রস্তুত, মরতে প্রস্তুত, মারতেও প্রস্তুত। সুদীপ্ত একটি প্রশ্ন করলেন, আপনারা যদি বুঝেছিলেন এমন অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে, তাহলে সে সম্পর্কে আমাদেরকে পূর্বাহ্নেই কিছুটা আভাস দিলেন না কেন? তাহলে নিরাপদ আশ্রয়ে পালিয়ে বাঁচতাম। এই অভিযোগ শুধু আপনার কেন, আমারও। আমরা অবস্থাটা আঁচ করলাম, অথচ জনসাধারণকে সে সম্পর্কে হুঁশিয়ার করে দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না। কেন জানেন? বহু বর্বরতা বাঙালি দেখেছে, কিন্তু
এবারের বর্বরতা সব কিছুকেই হার মানায়। আমাদের কল্পনা হার মেনেছিল। জামাল সাহেবদের কল্পনা ছিল সুসভ্য ভদ্রলোকের কল্পনা। আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং যাদের নিয়ে সক্রিয়ভাবে প্রতিরোধে নামতে হবে, কেবল তাদের উপরেই প্রতিপক্ষের সশস্ত্র হামলা প্রত্যাশা করেছিলেন তারা। তারা একটা সাবধানবাণী প্রত্যাশা করেছিলেন। নিশ্চয়ই চরম ব্যবস্থা কিছু নেবার আগে প্রেসিডেন্টের কোনো একটা ঘোষণা প্রচারিত হবে, তাতে নতি স্বীকারের হুমকি থাকবে, এবং নতি স্বীকার না করলে তখনই, সত্যিই তো, একটু সতর্ক না করে নিরস্ত্র মানুষকে কোনো সশস্ত্র বাহিনী আক্রমণ করে, এমন শুনেছ কখনো? তাছাড়াও জামাল সাহেব বললেন, ওরা যে ঘরে ঘরে ঢুকে মানুষ মারবে, রাতের আঁধারে এসে ঘুমন্ত পল্লীকে জ্বালিয়ে দেবে, এসব ছিল আমাদের কল্পনারও অতীত। এইসব বিভৎসতার শতকরা 1 ভাগ মাত্র কল্পনা করেই তা থেকে স্বদেশবাসীকে বাঁচাবার জন্য সে রাতে মুজিব ভাই ধরা দিয়েছিলেন। এখন মনে হচ্ছে তিনি ধরা না দিলেই ভালো হতো। কিন্তু ঢাকা শহরে এখন জোর গুজব মুজিব ভাই ধরা দেননি। অবশ্য গুজবটাকে বিশ্বাস করার কোনো কারণ সুদীপ্তর ছিল না। তিনি বরাবর ছিলেন ফিরোজের সঙ্গে, এখন জামাল সাহেবের সঙ্গে। এরা দুজনেই শেখ মুজিবুর রহমানের কাছের মানুষ। বিশেষ করে জামাল সাহেব মুজিব ভাইয়ের চরিত্রকে ভালো করেই চেনেন। অতএব বিপ্লবের নেতৃত্বদানের জন্য গোপনে শহর ত্যাগ করবেন, এটা তার পক্ষে সম্ভব নয়। গণতন্ত্র সম্মত রাজনীতিটুকুই তার জানা, এবং এখন যখন সেই গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে গেছে, তখন পরবর্তী দায়িত্ব এসে চেপেছে আমাদের উপর। জামাল সাহেবের চিন্তায় কোনো জটিলতা নেই, এবং জামাল সাহেবেরও ধারণা মুজিব ভাই ধরা না দিলেই ভালো করতেন। তিনি যে ভেবেছিলেন তাকে পেলে ওরা আর সাধারণ মানুষকে মারবে না, সেটাই দুদিনেই মিথ্যা বলে প্রমাণিত হয়ে গেছে। তাছাড়া তিনি আজ বাইরে থাকলে আমাদের কাজ কত সহজ হতো। কিন্তু ভবিষ্যতে প্রমাণিত হবে তার রাজনৈতিক দর্শন অনুসারে তিনি ধরা দিয়েই সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ করেছেন, বলে উঠলেন বুলা। তাই তো, বুলা এসে দাঁড়িয়েছেন। দুজনের কেউ তারা টের পাননি। এই যে খানিক আগে জামাল সাহেবকে সঙ্গে এনে সুদীপ্তর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছেন, সেই অবধি ঘরে তারা দুজনেই ছিলেন। বুলা যাবার সময় আমিনা ও তার সন্তানদের সঙ্গে করে ভেতরে নিয়ে গিয়েছিলেন। আসুন দিদি, আপনাদের শোবার ব্যবস্থা করে দিগে। এই সন্ধ্যাবেলায় বিস্মিত হয়েছিলেন আমিনা। কিন্তু অনেকক্ষণ এই অন্ধকূপের মতো ঘরে কাটিয়ে তিনি এতই অস্থির ছিলেন যে অন্যত্র যাবার প্রস্তাবে তিলমাত্র প্রশ্নও তোলেননি। বুলাকে অনুসরণ করেছিলেন। কিন্তু সুদীপ্তকে এই ঘরে ফেলে যাওয়া স্বার্থপরতা নয়? না, ঠিক এই প্রশ্নটাই বেলার মনে ছিল না। তবু এই ধরনের একটা অনুভূতি তার শিশুচিত্তে ছিল। সে বলে উঠেছিল, মা, আব্বু। উনি এখন মানুষের সঙ্গে কথা বলছেন, দেখছ না? হ্যাঁ, সুদীপ্ত এখন গল্প করার লোক পেয়ে গেছেন। আব্বাকে ফেলে যেতে তার মন কেমন করছে। মায়ের মুখের পানে তাকিয়ে সে বলেছিল, আমি এখানে থাকি আম্মু। বেলার দিক থেকে কথাটা খুবই সিরিয়াস ছিল, কিন্তু সকলে সেটা খুবই হালকাভাবে নিলেন। অন্য সময় হলে হাসতেন, কিন্তু এখন সহজে হাসি আসতে চায় না। আমিনা তার ছেলে মেয়েদের নিয়ে ভেতরে গিয়ে দেখেন, ওমা, এ কি এলাহি কাণ্ড! এত মানুষ বাড়িতে, এতগুলো মানুষের এত কাছাকাছি তারা এতক্ষণ ছিলেন, অথচ এত দূরে। আপনি ভীষণ ডেঞ্জারাস মেয়ে দেখি। বহু মানুষের দেখা পেতেই আমিনার মধ্যে স্বাভাবিকতা ফিরে এলো। এত মানুষের বাড়িতে আমরা ছিলাম, অথচ এত একাকী। সামান্য একটু হাসলেন বুলা, বললেন, কোয়ারেন্টিনে রেখেছিলাম, বুঝলেন না? আমিনাকে তার ফুফু আম্মার ঘরে দিয়ে বুলা ফিরে গেলেন। দোতলার ঘর, কোনো খাট কিংবা তক্তপোষ কিছু নেই। সারা মেঝেতে বিছানা পাতা, ওইখানে মেয়েরা থাকবেন। নিচে 2খানা ঘরে থাকবেন পুরুষেরা। থাকবেন মাত্র এই 1 রাত্রির জন্য। বুলা নিচে এসে খবরটা দিলেন, চারপাশে ঢাকা শহর জ্বলছে। সঙ্গে সঙ্গে সুদীপ্তকে নিয়ে জামাল সাহেব ছাদে চলে গেলেন। এ দুজনেই কেবল গেলেন, অন্যদের খবরটা দেয়া হয়নি। এত আগুন না দেখাই ভালো। এখনো এত আগুন! গত 3 রাত সমানে জ্বালিয়ে পুড়িয়েও কি ঢাকা শহর শেষ হয়নি? জামাল সাহেব বললেন,
ওই আগুনটা শান্তিনগরের দিকে মনে হয়। শান্তিনগর বাজারের হতে পারে। ঠিক ধরেছেন, আজ ওই বাজারে লুট হয়ে গেছে খবর পেয়েছি। লুটপাট করে নিয়ে এখন ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে লুট হয়ে যাওয়ার খবর জামাল সাহেবও জানেন। সুদীপ্ত বললেন, লুটপাট না হয় করল, কিন্তু আগুন দিল কেন? ওখানেই তো মজা। কালই দেখবেন রেডিওতে প্রচার করবে, আমরা আওয়ামী লীগের লোকেরা ওই বাজারে আগুন ধরিয়ে দিয়েছি। কিন্তু এই মিথ্যাচারে ওদের লাভ? লাভ বুঝতে পারলেন না অধ্যাপক? এই জন্যই তো অধ্যাপক হয়েছ। শয়তানদের মতলব বুঝবে সেই সাধ্য যদি তোমার থাকত। জামাল সাহেব বুঝিয়ে দিলেন, প্রথম লাভ, বিনা পয়সায় অত গম, চিনি, কেরোসিন ইত্যাদি পেয়ে গেল। বঙ্গাল মূল্যকে আপনাদের মারতে এসে পয়সা খরচ করে খেতে হবে নাকি? দ্বিতীয় লাভ, জিনিসপত্র যে লুটপাট হয়ে গেছে সেটা বলতে হলো না, তাহলে আর্মির অকর্মণ্যতা প্রমাণিত হয়। তৃতীয় লাভ, ভয় দেখানো হলো আপনাদের। আর চতুর্থ লাভ, আওয়ামী লীগের লোকেরা যে গুন্ডা বদমায় সেটা প্রচার করা গেল। পঞ্চম লাভ, খাদ্যের অভাব সৃষ্টি করা হলো। শিক্ষকতা করলে মানুষের দৃষ্টিশক্তির একটা দিক অসাড় মেরে গিয়ে মানুষ বোধহয় কিছুটা বোকা হয়ে যায়। সুদীপ্ত সেই বোকামির পরিচয় দিলেন। তিনি আবার প্রশ্ন করলেন, খাদ্যের অভাব সৃষ্টি করলে তো সরকারই অসুবিধা, সে কাজ তারা করবে কেন? এই জন্যে করবে যে সরকার এখন আর আপনাদের সরকার নয়। আপনাদেরকে গায়ের জোরে পদানত রাখা ছাড়া সরকারের গত্যন্তর নেই। অতএব খাদ্যাভাব সৃষ্টি করতে পারলে সরকারের এখন ভালো হবে দুদিক থেকে। কল্পনা করতে পারেন সেই দুটো দিক কি কি? না, আপনি বলুন। প্রথমত, খাদ্যভাবে আপনারা দুর্বল হয়ে পড়বেন, তখন আর লড়াইয়ের ক্ষমতা থাকবে না, আত্মসমর্পণ করতে বাধ্য হবেন। দ্বিতীয়ত, যে সকল খাদ্য এখন তারা লুট করে রেখে দিচ্ছে, পরে তা থেকে কিছু কিছু আপনাদের ক্ষুধার মুখে তারা তুলে দেবে। এইভাবে তারা আপনাদের উপকার করবে, আপনারা উপকৃত হবেন এবং উপকৃত ব্যক্তির মানসিকতা লাভ করবেন, অর্থাৎ কৃতজ্ঞ থাকবো ওদের কাছে। ঠিক তাই। দেখছেন না, যে অবস্থা ওরা সৃষ্টি করেছে তাতে আমাদের সামনে পথ এখন দুটি। হয় বাঁচার জন্য সংগ্রাম করতে হবে, না হয় ওদের দান হাত পেতে নিয়ে অসম্মানের জীবনে আধমরা হয়ে বাঁচতে হবে। জামাল সাহেবের যুক্তি সুদীপ্তর মনে হল অকাট্য ও অভ্রান্ত। একটু ভেবে বললেন, কিন্তু যে ঘৃণা ওরা আমাদের মনে সৃষ্টি করল, কোনোদিন কি তার প্রীতিতে রূপান্তরিত হবে? হলো না হলো বয়েই গেল। শুধু চাই মদ, মাগি আর হালুয়া রুটির ব্যবস্থা। সেজন্যে পূর্ব বাংলাকে শোষণ অব্যাহত রাখতে হবে। প্রীতি চাইলে শোষণ চলে না, এইটুকু বুদ্ধি ওদের আছে। তা আছে, এবং এই বুদ্ধির তারিফ করতে হয় বই কি। প্রীতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে গেলেই সমান মর্যাদার প্রশ্ন ওঠে। অতএব ওইসব ভাবালুতাকে প্রশ্রয় দেয়া যায় না। হরিণকে যেখানে হত্যা করে মাংস খেতে হবে, সেখানে কি প্রীতিমন্ত্র আওড়ালে চলে? সেখানে চাই রাইফেল। সেই রাইফেল নিয়ে ওরা পূর্ব বাংলায় নেমেছে 1947 খ্রিস্টাব্দেই। নেমেছে মৃগ শিকারে, স্বর্ণমৃগ। কিন্তু স্বর্ণমৃগের সন্ধানে বেরোলে গৃহলক্ষ্মী সীতাকে হারাতে হয় না। কিন্তু সীতা থাকলে তো তাকে হারাতে হবে। সীতা থাকেন সুসভ্য মানুষ রামচন্দ্রের ঘরে। কোনো অসভ্য বা অর্ধসভ্যের ঘরে সীতা থাকবেন কি করে? এবং কোনো অর্ধসভ্য জোর করে সীতাহরণ করতে গেলে তার পরিণতি কি হয়? আপনারা স্বাধীন বাংলা বেতারের খবর শুনছেন। স্বাধীন বাংলা? সচকিত হলেন সুদীপ্ত। বুলা কখন ট্রানজিস্টর নিয়ে উপস্থিত হয়েছেন। সেই ট্রানজিস্টরে স্বাধীন বাংলার বাণী বেজে উঠল। মা ভই, আর ভয় নেই। স্বাধীন বাংলার বাণী এখন বাংলার আকাশে ছড়িয়ে পড়েছে। ট্রানজিস্টরে কান পাতলেই তা শোনা যাবে। সকল বঙ্গবাসী, তোমরা শোনো। অবশ্যই এখনো কণ্ঠ খুব ক্ষীণ, হয়তো এখনই দেশের আকাশ সীমা ছাড়িয়ে দূরান্তে পৌঁছানোর ক্ষমতা তার নেই। কিন্তু সেই ক্ষমতা পেতে কি তার খুব দেরি হবে? ট্রানজিস্টরে খবর শেষ হয়ে গান শুরু হল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই ভালোবাসাই বাঙালিকে পথ দেখাবে। বাঙালির অস্ত্রের শক্তি আজ সীমিত হতে পারে, ভালোবাসার সম্পদ তো অফুরান। সেই প্রীতি ভালোবাসার সঙ্গে এবার অস্ত্রের সম্মেলন হয়েছে। এবার বাঙালি দুর্জয়।
অনেক রাতে সুদীপ্ত শুতে গেলেন। মেঝেতে ঢালাও বিছানা, সারি সারি তারা শুয়েছেন যতজনের শোয়া সম্ভব। আর এদের একজনকেও তিনি চেনেন না। সব থেকে বেশি চেনেন জামাল সাহেবকে, কিন্তু সে পরিচয়ের সূত্রপাত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। হ্যাঁ, ঠিকই তো হয়েছে, নবপরিচয়ের সূত্রপাত হয়েছে। পুরনো জীবনটা সেই 25-এর রাতেই লয় পেয়েছে। আহা, তাই সত্য হোক। নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত। সে আর কত দূরে, বেশি দূরে হতে পারে না। মাত্র এই রাতটুকুই তো। মা ভই, কেটে যাবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত। আজ একাদশ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।